যদি আজকে বলি যে ছোটবেলা থেকে আমরা ওই যে মোটা মোটা ব্যাকরণ বইগুলো মুখস্থ করেছি, হ্যাঁ, ওই বইগুলোই আসলে আমাদের অনর্গল ইংরাজি বলতে না পারার সবচেয়ে বড় কারণ। মানে শুনতে হয়তো একদম অবিশ্বাস্য লাগছে, কিন্তু ভাষাবিজ্ঞানের গবেষণা ঠিক এটাই বলছে। একদমই তাই। মানে বিষয়টা শুনতে যতই বৈপ্লবিক বা অদ্ভুত লাগুক না কেন, গবেষণার গভীরের তথ্যগুলো কিন্তু এই কঠিন সত্যটাকেই বারবার সামনে নিয়ে আসছে। ঠিক। আমরা যখনই কোনো ভাষাকে, ধরুন ইংরেজিকে, ওই ব্যাকরণের নিয়মের ছাঁচে ফেলে একদম গাণিতিক সূত্রের মতো শেখার চেষ্টা করি, তখনই আমরা আমাদের মস্তিষ্কের স্বাভাবিক ভাষা আয়ত্ত করার যে প্রাকৃতিক ক্ষমতা, সেটাকে এক প্রকার পঙ্গু করে দিই। আর সত্যি কথা বলতে ঠিক এই জায়গাটাতে পশ্চিমবঙ্গের অগণিত ছাত্রছাত্রীর সেই দীর্ঘদিনের মানসিক যন্ত্রণার বিষয়টা খুব স্পষ্টভাবে উঠে আসে। মানে একটু ভেবে দেখলে বোঝা যায় আমাদের সমাজে একজন শিক্ষার্থী কিভাবে ইংরেজি শেখে। হ্যাঁ, ওই ক্লাসরুমের পরিবেশটা ভাবলেই তো বোঝা যায়। একদম। ব্ল্যাকবোর্ডে বড় বড় অক্ষরে লেখা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, আর ওইগুলোই দিনের পর দিন খাতায় টুকতে হচ্ছে। হ্যাঁ, সেই কাঠখট্টা সূত্র খাতায় লিখে মানে দিনের পর দিন মুখস্থ করে তারা বড় হচ্ছে। আর আশ্চর্যের বিষয় হলো এই ছাত্রছাত্রীরাই কিন্তু স্কুল কলেজের লিখিত পরীক্ষায় ব্যাকরণের 90% বা তার বেশি নম্বর পাচ্ছে। ঠিক, খাতায় কলমে তারা দুর্দান্ত। কিন্তু সমস্যাটা হয় যখনই কোনো চাকরির ইন্টারভিউ বা ভাইভাতে গিয়ে তাদের ইংরেজিতে দুটো কথা বলতে বলা হচ্ছে, তারা ভয়ে একেবারে জমে যাচ্ছে, মানে রীতিমতো ঘামতে শুরু করছে, তোতলাচ্ছে। আসলে এই যে প্রবল একটা মানসিক ট্রমা বা ইংরেজি ভীতি, এর তো নিশ্চয়ই একটা গভীর বৈজ্ঞানিক কারণ আছে, তাই না? অবশ্যই। আর সেই ট্রমার স্বীকৃতি দেওয়াটা আজ অত্যন্ত জরুরি। আমাদের আজকের এই গভীর পর্যালোচনার মূল উদ্দেশ্যই হল স্টিফেন ক্রাশেনের সেই যুগান্তকারী গবেষণাপত্র, হ্যাঁ, প্রিন্সিপালস অ্যান্ড প্র্যাকটিস ইন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। ঠিক, ওই গবেষণাপত্রটাকে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে ব্যবচ্ছেদ করেই এই ইংরেজি ভীতির শেকড়টাকে একেবারে উপড়ে ফেলা। বাহ, মানে এটা তো একটা বিশাল মুক্তির বার্তার মতো শোনাচ্ছে। একদমই তাই। এই গবেষণা প্রমাণ করে দেয় যে ভয়ে সিটিয়ে থাকা ওই ছাত্রছাত্রীদের ব্যর্থতার কারণ তাদের কোনো মেধার অভাব নয়। তাহলে গলতটা কোথায়? গলতটা হলো শেখানোর পদ্ধতির এক ঐতিহাসিক ভুল। মানে ক্রাশনের তত্ত্বের একদম মূলে রয়েছে দুটো সম্পূর্ণ ভিন্ন প্রক্রিয়ার পরিষ্কার পার্থক্য। আচ্ছা। একটা হলো অধিগ্রহণ বা অ্যাকুইজিশন, আর অন্যটা হলো শিখন বা লার্নিং। এই পার্থক্যটাই বোধহয় পুরো রহস্যের আসল চাবিকাঠি। তার মানে একটা শিশু যখন তার বাড়ির পরিবেশে মায়ের কোল থেকে স্বাভাবিকভাবে মাতৃভাষা বাংলা শেখে, তখন সে তো কোনো ব্যাকরণ বই পড়ে না। একদমই না। সে চারপাশের কথা শোনে এবং অবচেতনভাবে ভাষাটাকে নিজের ভেতরই শুষে নেয়। একে কি তবে অধিগ্রহণ বা অ্যাকুইজিশন বলা হচ্ছে? ঠিক তাই। অ্যাকুইজিশন হলো সম্পূর্ণ অবচেতন একটা প্রক্রিয়া। এখানে শিশুটি টেরই পায় না যে সে নতুন একটা ভাষা শিখছে। আচ্ছা। তার পুরো মনোযোগ থাকে কেবল যোগাযোগের দিকে, মানে অর্থের দিকে। সে শুধু বুঝতে চায় যে তাকে কি বলা হচ্ছে আর সে কি বোঝাতে চাইছে। আর এর ঠিক উল্টো দিকটাই হলো লার্নিং, তাই তো? হ্যাঁ, স্কুলে যখন জোর করে ওই ব্যাকরণের নিয়ম, সূত্র, টেন্স মুখস্থ করিয়ে ইংরেজি শেখানোর চেষ্টা করা হয়, তখন সেটা হয়ে যায় সচেতন শিখন বা লার্নিং। আচ্ছা, মানে মস্তিষ্ক তখন ভাষার অর্থের চেয়ে ওই কাঠামোর দিকে বেশি নজর দেয়। একদম। মস্তিষ্ক তখন ভাবে যে আমি কি সঠিক নিয়মে কথা বলছি। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে আমাদের মস্তিষ্ক একই সাথে দুটো সম্পূর্ণ ভিন্ন নির্দেশ পালন করার চেষ্টা করছে। ঠিক। মানে একদিকে সে চাইছে স্বাভাবিকভাবে মনের ভাব প্রকাশ করতে, আবার অন্যদিকে সে আপ্রাণ চেষ্টা করছে ব্যাকরণের সূত্রগুলো মেলাতে। এই সাংঘর্ষিক অবস্থায় কি কথা বলার সময় ওই তোতলানো বা আটকে যাওয়ার মূল কারণ? একেবারে নিখুঁত একটা পর্যবেক্ষণ। ক্রাশন বলছেন, এই সচেতন শিখন বা লার্নিং আমাদের মস্তিষ্কে কেবল একজন মনিটর বা সম্পাদকের কাজ করে। মনিটর মানে পাহারাদারের মতো কিছু? হ্যাঁ, ধরুন যখন কেউ ইংরেজিতে কিছু বলার চেষ্টা করে, তখন তার অবচেতন মস্তিষ্ক স্বতঃস্ফূর্তভাবে বাক্যটা তৈরি করে দেয়। আচ্ছা। কিন্তু সমস্যাটা শুরু হয় ঠিক তারপরেই। ওই সচেতন মস্তিষ্ক বা মনিটর তখন পাহারাদারের মতো বসে থাকে ভুল ধরার জন্য। ওহ, আচ্ছা। মানে কথা মুখ থেকে বেরোনোর আগেই সে হিসাব করতে শুরু করে, ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ করা হলো তো, এটা কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স নাকি পাস্ট ইনডেফিনিট। হ্যাঁ, মানে আমরা তো কথা বলার সময় এগুলোই ভাবতে থাকি। ঠিক।
আর এই মনিটরের কাজই হলো বলা বাক্যটাকে আটকে দিয়ে তার ব্যাকরণগত ভুলগুলো সংশোধন করার চেষ্টা করা। তার মানে মানুষের মস্তিষ্ক যখন একই সাথে সাবলীলভাবে কথা বলার চেষ্টা করে এবং ব্যাকরণের নিয়ম মেলাতে যায়, তখন তার প্রসেসিং স্পিড বা স্নায়বিক গতি মারাত্মকভাবে কমে যায়। একদম তাই। আর ফলস্বরূপ সাবলীলতা বা ফ্লুয়েন্সি পুরোপুরি নষ্ট হয়। এটা তো সাংঘাতিক কথা। তার মানে ব্যাকরণ মুখস্থ করে ভাষা শেখার চেষ্টা করাটা হলো ধরুন ফিজিক্সের ম্যানুয়াল বা সূত্র পড়ে সাইকেল চালানো শেখার চেষ্টার মতো। খুব সুন্দর উপমা। মানে সাইকেল চালাতে গেলে যেমন মাঠে নেমে সোজা প্যাডেল মারতে হয়, ব্যালেন্স করতে হয়, ভাষাও তেমনই। কিন্তু একটু দাঁড়ালে তো আমাদের প্রচলিত পুরো শিক্ষা ব্যবস্থাটাই প্রশ্নের মুখে পড়ে যাচ্ছে। হ্যাঁ, তা তো পড়েই। কারণ ছোটবেলা থেকে তো আমরা শুনেই আসছি ভুল করলে সেটা সাথে সাথে শুধরে দিতে হয়। মানে ক্লাসরুমের শিক্ষকরা যদি ব্যাকরণের ভুল বা এরর কারেকশন না করে দেন, তাহলে তো একজন শিক্ষার্থী সারা জীবন ওই ভুল ইংরেজি বলে যাবে। তাহলে ভুল শুধরে দেওয়াটা কি ভাষার ভিত গড়ার জন্য জরুরি নয়? এটা খুবই যৌক্তিক একটা সন্দেহ, কারণ আমাদের পুরো শিক্ষা কাঠামো তো এই একটা ধারণার উপরই দাঁড়িয়ে আছে। ঠিক। কিন্তু বিজ্ঞান ভিত্তিক প্রমাণ দিয়ে ক্র্যাশন দেখাচ্ছেন যে ভুল শুধরে দেওয়া বা এরর কারেকশন কেবল ওই সচেতন শিখন বা মনিটরকেই শক্তিশালী করে। আচ্ছা। হ্যাঁ, অবচেতন অধিগ্রহণ বা সাবলীলতা তৈরিতে এর বিন্দুমাত্র কোনো ভূমিকা নেই। মানে ভুল ধরিয়ে দিলে কোনো লাভই হয় না? না, উল্টে ক্ষতি হয়। গবেষণায় দেখা গেছে ছোট বাচ্চারা যখন মাতৃভাষা শেখে তখন বাবা মায়েরা কিন্তু তাদের ব্যাকরণের ভুল প্রায় কখনোই শুধরে দেন না। এটা তো ঠিক। বাচ্চারা আধো আধো কথায় ভুল ব্যাকরণে কথা বললেও আমরা তো শুধু বোঝার চেষ্টা করি তারা কি চাইছে। একদম। তারা কেবল দেখেন বাচ্চার কথার অর্থটা ঠিক আছে কিনা, আর আশ্চর্যজনকভাবে ওইভাবেই বাচ্চারা সবচেয়ে নিখুঁত ভাষা শেখে। বাহ। ক্লাসরুমে বারবার ওই ভুল শুধরে দেওয়ার ফলে ওই মনিটর আরো বেশি সতর্ক আর আতঙ্কিত হয়ে যায়। মানে ছাত্রছাত্রীরা আরো বেশি ভয় পেয়ে যায়। হ্যাঁ, শিক্ষার্থী তখন প্রতিটা শব্দ বলার আগে দুবার ভাবে, আর এই ভয়টাই কথা বলার সাবলীলতাকে চিরতরে নষ্ট করে দেয়। অর্থাৎ ব্যাকরণ শেখানো এবং ভুল শুধরে দেওয়া এই দুটো পদ্ধতি আদতে লাভের চেয়ে ক্ষতিই বেশি করছে আমাদের। একদম তাই। তাহলে তো এখানে একটা বিরাট শূন্যস্থান তৈরি হচ্ছে। যদি ব্যাকরণ মুখস্থ করে ভাষা না শেখা যায়, তবে একটা নতুন ভাষা আয়ত্ত করার আসল উপায়টা কি? মানে মস্তিষ্ক কিভাবে শূন্য থেকে একটা ভাষাকে নিজের ভেতরে গেঁথে নেয়? এই উপায়টার নাম হলো বোধগম্য ইনপুট বা কম্প্রিহেন্সিবল ইনপুট। ক্র্যাশন বলছেন মানুষ কেবল একটাই উপায়ে ভাষা শেখে। সেটা কি? যখন সে বুঝতে পারে তাকে কি বলা হচ্ছে। আচ্ছা, মানে মিনিং বা অর্থটা বুঝতে পারা। ঠিক। অর্থাৎ পুরো ফোকাসটা থাকতে হবে বার্তার উপর, কাঠামোর উপর নয়। আর এই ইনপুট কতটা কঠিন বা সহজ হবে সেটা বোঝানোর জন্যই তিনি নিয়ে এসেছেন তার বিখ্যাত I+1 ফর্মুলা। I+1, এই গাণিতিক সূত্রটা শুনেই মনে হচ্ছে এর ভেতরে শেখার একটা দারুণ ব্যালেন্স লুকিয়ে আছে। হ্যাঁ, ব্যাপারটা খুব সহজ। মানে যদি আমরা এমন কোনো ইংরেজি সংবাদপত্র বা শেক্সপিয়ারের খুব কঠিন নাটক পড়ি যার একটা শব্দ মাথায় ঢুকছে না, তবে সেটা তো সির্ফ একটা কোলাহল বা নয়েজ। একদম তাই, ওটাতে কোনো লাভ নেই। আবার যদি একেবারে শিশুদের ওই ABCD বই পড়ি, সেখানেও তো নতুন কিছু শেখার নেই। তার মানে শেখার জন্য একটা নির্দিষ্ট সুইট স্পট বা উপযুক্ত জায়গা থাকতে হবে, তাই তো? ঠিক ধরেছেন। এখানে I হলো শিক্ষার্থীর বর্তমান ভাষার স্তর। আচ্ছা। আর +1 হলো এমন কিছু যা তার বর্তমান স্তরের চেয়ে ঠিক এক ধাপ কঠিন, মানে খুব বেশি কঠিন নয়, সামান্য একটু কঠিন। ও, এটা তো একেবারে ওই জিমে গিয়ে ব্যায়াম করার মতো একটা ব্যাপার। হ্যাঁ, ঠিক তাই। মানে কেউ যদি প্রথম দিন জিমে গিয়েই ভাবে যে আমি 100 কেজি ওজন তুলব, তাহলে তো তার পেশি ছিঁড়ে যাবে, কোনো উন্নতি হবে না। একদমই তাই। আর ভয় পেয়ে পরের দিন থেকে জিমেই যাবে না। হ্যাঁ, আবার যদি সে প্রতিদিন কেবল ওই 100 গ্রাম বা আধ কেজি ওজন তোলে, তাহলে নতুন কোনো পেশি তৈরি হবে না। তাকে এমন একটা ওজন বেছে নিতে হবে যা তার বর্তমান ক্ষমতার চেয়ে সামান্য একটুই বেশি। ঠিক। ইংরেজি শেখার ক্ষেত্রেও তাহলে শুরুতেই খুব কঠিন কিছুতে হাত দেওয়াটা মানে বোকামি। সম্পূর্ণ বোকামি। আর এটাই হলো হতাশার মূল কারণ। এর বদলে ক্র্যাশন আনন্দের জন্য পড়া বা প্লেজার রিডিং এর উপর সবচেয়ে বেশি জোর দিয়েছেন। আনন্দের জন্য পড়া মানে সিলেবাসের বাইরে গিয়ে? হ্যাঁ, শিক্ষার্থীদের উচিত নিজেদের পছন্দের বিষয়ের উপর সহজ মজাদার গল্পের বই পড়া, বা ধরুন স্পোর্টস কমেন্ট্রি শোনা, সহজ পডকাস্ট শোনা,
যেগুলোতে তারা গল্পের খেয়ে ধরে রাখতে পারছে। আচ্ছা, পুরো বাক্যের অর্থ বা প্রেক্ষাপট বুঝতে পারলে মস্তিষ্ক নিজে থেকেই সম্পূর্ণ অবচেতনভাবে ওই নতুন শব্দগুলো আর ব্যাকরণের নিয়মগুলো শুষে নেয়। এই প্রেক্ষাপট বা কনটেক্সট থেকে অর্থ বোঝার বিষয়টা খুব ইন্টারেস্টিং। কিন্তু একটা প্রশ্ন মাথায় আসছে, যখন কেউ একটা গল্পের বই পড়ছে তখন তো এমন অনেক শব্দ আসতে পারে যার মানে সে আদৌ জানে না। হ্যাঁ, সেটা তো আসতেই পারে। তখন কি প্রতিটি অজানা শব্দের জন্য ডিকশনারি বা অভিধান খুলে দেখতে হবে? ডিকশনারি খুঁজতে খুঁজতেও তো পড়ার যে একটা সাবলীল আনন্দ, সেটা পুরোপুরি মাটি হয়ে যায়। একদম ঠিক বলেছেন। আর ডিকশনারি দেখার কোনো প্রয়োজনই নেই। সত্যি কোনো প্রয়োজন নেই? না, বরং বারবার ডিকশনারি দেখলে মস্তিষ্কের ওই অবচেতনভাবে ভাষা শুষে নেওয়ার প্রক্রিয়াটা মারাত্মকভাবে ব্যাহত হয়। বাহ, এটা তো বিরাট একটা স্বস্তির খবর। ক্রাশনের তত্ত্ব পরিষ্কার বলছে যে গল্পের প্রেক্ষাপট থেকে শব্দের অর্থ অনুমান করার ক্ষমতাই হলো ভাষা অধিগ্রহণের সবচেয়ে বড় হাতিয়ার। আচ্ছা, আন্দাজ করা? হ্যাঁ, যখন গল্পের মধ্যে একটা নতুন শব্দ আসে, আশপাশের বাক্যগুলো থেকে যদি ওই শব্দটার একটা আবছা অর্থ অনুমান করে নেওয়া যায়, তবে সেটাই যথেষ্ট। কিন্তু তাতে কি সঠিক মানেটা শেখা হয়? অবশ্যই। মস্তিষ্ক এই অনুমানের মাধ্যমেই সবচেয়ে ভালোভাবে শব্দ ভাণ্ডার বা ভোক্যাবুলারি তৈরি করে। বারবার একই শব্দ বিভিন্ন প্রেক্ষাপটে পড়তে পড়তে মস্তিষ্ক নিজে থেকেই তার সঠিক অর্থ আর প্রয়োগ শিখে ফেলে। ব্যাপারটা বেশ পরিষ্কার হলো। ইনপুট হতে হবে আনন্দদায়ক এবং সেটা বুঝতে হবে প্রেক্ষাপট থেকে। কিন্তু এবার একটা অন্য বাস্তবতার কথা ভাবা যাক। বলুন। ধরুন একজন শিক্ষার্থী নিয়মিত এই I+1 ইনপুট নিচ্ছে। সে প্রচুর গল্প পড়ছে, শুনছে, কিন্তু তার মুখ থেকে সাবলীল ইংরেজি বেরোতে কতদিন সময় লাগবে? এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কারণ আমাদের চারপাশে তো একটা প্রবল চাপ থাকে। শুরু থেকেই কথা বলার জন্য একটা সামাজিক তাগিদ থাকে। আর এই চাপটাই হলো আরেকটা বিশাল বড় ভুল। বিজ্ঞানের ভাষায় একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তর আছে যাকে বলা হয় সাইলেন্ট পিরিয়ড বা নীরবতার সময়কাল। নীরবতার সময়কাল চুপ করে থাকা? হ্যাঁ, ভেবে দেখুন, একটা শিশুকে জন্মানোর পরপরই কথা বলতে শুরু করে দেয়? একদমই না। সে প্রথম 1 থেকে 1.5 বছর কোনো কথাই বলে না, শুধু চারপাশের মানুষের কথা শোনে এবং মস্তিষ্কে ভাষাটাকে প্রসেস করে। ঠিক। দ্বিতীয় ভাষা শেখার ক্ষেত্রেও এই সাইলেন্ট পিরিয়ড সম্পূর্ণ স্বাভাবিক এবং অপরিহার্য। প্রথম কয়েক মাস বা বেশ কিছুদিন একজন শিক্ষার্থী কেবল শুনবে, পড়বে এবং ভাষাটাকে নিজের মস্তিষ্কে জমা করবে। আচ্ছা, তার ভেতরের ভাষার কাঠামোটা তখনও কথা বলার জন্য পুরোপুরি প্রস্তুত হয়নি। একদম তাই। কিন্তু আমাদের সমাজে তো এর ঠিক উল্টো ছবিটাই দেখা যায়। হ্যাঁ, আমাদের সোসাইটির প্রেশার তো মারাত্মক। একদম। বাড়িতে ধরুন কোনো অতিথি এলেই বাচ্চাদের জোর করা হয়, দাদু এসেছে, দাদুকে ওই ইংরেজি রাইমসটা বলে শোনাও তো। হ্যাঁ, বা ইংরেজিতে নিজের নামটা বলো তো। ঠিক। অথবা ধরুন ক্লাসরুমে প্রথম দিন থেকেই শিক্ষকরা নির্দেশ দেন ইংরেজিতে উত্তর দেওয়ার জন্য। যদি মস্তিষ্ক প্রস্তুত হওয়ার আগেই এইভাবে জোর করে কাউকে কথা বলতে বাধ্য করা হয়, তখন ভেতরে ভেতরে ঠিক কি প্রতিক্রিয়া ঘটে? মারাত্মক ক্ষতিকর একটা স্নায়বিক প্রতিক্রিয়া ঘটে, যাকে বিজ্ঞানের ভাষায় বলে L1 ফলব্যাক। L1 ফলব্যাক মানেটা ঠিক কি? যখন একজন শিক্ষার্থীকে প্রস্তুত হওয়ার আগেই জোর করে ইংরেজি বলতে বাধ্য করা হয়, তখন তার মস্তিষ্ক একটা শর্টকাট খোঁজে। সে তখন নিজের মাতৃভাষা বা L1 এর নিয়মের ওপর নির্ভর করতে বাধ্য হয়। ও আচ্ছা, তার পশ্চিমবঙ্গের একজন ছাত্র যখন জোর করে ইংরেজি বলার চেষ্টা করে, তখন সে মনে মনে আগে বাংলায় পুরো বাক্যটা ভাবে। একদম তাই। তারপর মাথার ভেতরের ডিকশনারি থেকে সেগুলোর ইংরেজি শব্দ খোঁজে। এরপর বাংলার ব্যাকরণের নিয়মে সে ইংরেজি শব্দগুলোকে বসিয়ে আক্ষরিক অনুবাদ করে। হ্যাঁ, অনুবাদ করে মুখ দিয়ে বের করার চেষ্টা করে। একদম নিখুঁত বিশ্লেষণ। এই যে ভেতরে ভেতরে এতগুলো ধাপ পার হতে হচ্ছে, এর ফলেই তৈরি হয় ভাঙা ভাঙা অদ্ভুত সব রোবটের মতো বাক্য। হ্যাঁ, আর এজন্যই আমরা আটকে যাই। ঠিক। এতে সাবলীলতা তো আসেই না, উল্টে মাতৃভাষার কাঠামো দিয়ে ইংরেজি বলার এই ভুল প্রবণতাটা মস্তিষ্কে স্থায়ীভাবে গেঁথে যায়। বুঝতে পারলাম। আসলে কথা বলা বা স্পিকিং স্কিল সরাসরি শেখানো যায় না। কথা বলাটা হলো পর্যাপ্ত ইনপুট জমার একটা স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ। মেঘ জমলে যেমন বৃষ্টি হয়। একদম ঠিক। আকাশে প্রচুর মেঘ জমলে তবেই বৃষ্টি হয়, তেমনি মস্তিষ্কে পর্যাপ্ত ইনপুট জমলে সাবলীল কথা নিজে থেকেই মুখ দিয়ে বেরিয়ে আসবে। বাহ,
এটা তো সত্যিই স্বস্তিদায়ক একটা তথ্য। তার মানে চুপ করে শোনাটা কোনো অপরাধ নয়, বরং ওটাই প্রস্তুতির আসল সময়। হ্যাঁ, একদম তাই। কিন্তু একটা জিনিস ভাবছি, এইসব বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করার পরও তো অনেক সময় দেখা যায় কিছু শিক্ষার্থী শিখতে পারছে না। মানে সব ইনপুট ঠিকঠাক থাকার পরও মনে হয় যেন একটা অদৃশ্য দেয়াল তাদের আটকে রেখেছে। এই অদৃশ্য দেয়ালটা আসলে কি? এখানেই আসে ক্র্যাশনের তত্ত্বের সবচেয়ে মনস্তাত্ত্বিক দিকটি, যাকে বলে অ্যাফেক্টিভ ফিল্টার বা আবেগের বাধা। আচ্ছা। আমাদের মস্তিষ্কে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস বা সংক্ষেপে ল্যাড নামে একটি প্রাকৃতিক ব্যবস্থাপনা আছে, যেটা ভাষা আয়ত্ত করতে সাহায্য করে। ঠিক। কিন্তু ওই যে ক্লাসরুমের ভয়, লজ্জা, ভুল করার আতঙ্ক আর শিক্ষকদের অতিরিক্ত কড়া শাসন, এগুলো ছাত্রছাত্রীদের মনের ভেতর একটা অদৃশ্য মানসিক দেয়াল বা ফিল্টার তৈরি করে দেয়। হ্যাঁ, মাস্টারমশাইদের ভয় তো মারাত্মক একটা ব্যাপার। একদম। ক্লাসরুমে যখন একজন ছাত্র ভয়ে ভয়ে থাকে যে এই বুঝে শিক্ষক তাকে পড়া ধরবেন বা ভুল বললে ক্লাসের সবাই হাসাহাসি করবে, তখন তো তার গলা শুকিয়ে যায়। হ্যাঁ, তখন স্ট্রেস হরমোন বা কর্টিসলের মাত্রা বেড়ে যায় আর এই আবেগের দেয়ালটা একদম উঁচু হয়ে যায়। এটা তো ঠিক যেন একটা ঘরের বন্ধ জানালার মতো। মানে বাইরে যতই ফুরফুরে বাতাস থাকুক বা শিক্ষকের দেওয়া ইনপুট যতই চমৎকার হোক না কেন, হ্যাঁ, ভয়ে যদি ঘরের জানালাটা শক্ত করে বন্ধ করে রাখা হয়, তাহলে সেই বাতাস কোনোভাবেই তো ভেতরে ঢুকবে না। ক্লাসরুমের ভীতি বা মানসিক চাপ ঠিক এই জানালার কবাট বন্ধ করার কাজটাই করে, তাই তো? খুব সুন্দর একটি উপমা। ওই ফিল্টারটি এতই মজবুত হয় যে তার চারপাশের ইংরেজি ইনপুটকে মস্তিষ্কের ওই ল্যাড বা ভাষা অধিগ্রহণ যন্ত্র পর্যন্ত পৌঁছাতেই দেয় না। ও, তার মানে ইনপুটগুলো সব বাউন্স করে ফিরে যায়। ঠিক তাই। ছাত্রটি হয়তো শিক্ষকের প্রতিটি কথা শুনছে, খাতায় নোট নিচ্ছে, কিন্তু ভয় কাটা হয়ে থাকার কারণে সেই ইনপুট তার মস্তিষ্কের গভীরে প্রবেশ করতেই পারছে না। খুব দুর্ভাগ্যজনক একটা পরিস্থিতি। হ্যাঁ, তাই একজন ভালো শিক্ষকের সবচেয়ে বড় দায়িত্ব শুধু সুন্দর ইংরেজি বলা নয়, বরং ক্লাসরুমের পরিবেশ এমন রাখা যেখানে কোনো মানসিক চাপ বা স্ট্রেস থাকবে না। মানে পরিবেশটা হতে হবে একদম বন্ধুত্বপূর্ণ। একদম, যেখানে ভুল করাটা কোনো অপরাধ নয়, বরং শেখার একটা স্বাভাবিক অংশ। যখন মানসিক চাপ থাকে না, তখন এই ফিল্টারটা একদম নিচু থাকে। আর তখনই ভাষা মস্তিষ্কে সরাসরি প্রবেশ করে, সাবলীলতায় রূপান্তরিত হয়। ঠিক ধরেছেন। তার মানে আরামদায়ক পরিবেশ এবং চাপমুক্ত মন, এগুলো শুধু ভালো লাগার বিষয় নয়, এগুলো ভাষা অধিগ্রহণের জন্য একেবারে পরম বৈজ্ঞানিক প্রয়োজনীয়তা। একদম তাই। এতক্ষণের এই গভীর বিশ্লেষণ থেকে একটা বিষয় তো খুব পরিষ্কার হয়ে উঠছে যে আমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থা আর ভাষা বিজ্ঞানের মধ্যে একটা বিস্তর ফারাক রয়ে গেছে। মানে আমরা একরকমভাবে শিখিয়ে আসছি, আর মানুষের মস্তিষ্ক সম্পূর্ণ অন্যরকমভাবে শিখতে চাইছে। হ্যাঁ, একটা বিশাল গ্যাপ তৈরি হয়ে গেছে। আর এই ফারাকটা ভাঙার জন্য বোধহয় এবার একটা বড়সড় পদক্ষেপ নেওয়ার সময় এসছে। অবশ্যই। বিজ্ঞান যখন আমাদের স্পষ্টভাবে পথ দেখাচ্ছে, তখন পুরনো আর অকার্যকর পদ্ধতিগুলোকে আঁকড়ে ধরে রাখার তো কোনো যৌক্তিকতাই নেই। মস্তিষ্ক কিভাবে কাজ করে সেটা জেনে সেই অনুযায়ী শেখার পদ্ধতিকে ঢেলে সাজানোই হলো বুদ্ধিমানের কাজ। ঠিক সেই কারণে আজকের এই আলোচনার শেষে যারা শুনছেন, বিশেষ করে যে সমস্ত ছাত্রছাত্রীরা দীর্ঘদিন ধরে ইংরেজি ভীতির শিকার, তাদের জন্য একটা যুগান্তকারী চ্যালেঞ্জ ছুড়ে দিতে চাই। হ্যাঁ, একটা 30 দিনের চ্যালেঞ্জ নেওয়া যেতে পারে। একদম। আগামী 30 দিনের জন্য সমস্ত প্রথাগত ব্যাকরণ বই, টেন্সের চার্ট আর ওই মুখস্থ বিদ্যা সব ড্রয়ারে তালা বন্ধ করে সরিয়ে রাখুন। হ্যাঁ, ভুলে যাওয়া উচিত সাবজেক্ট, ভার্ব আর অবজেক্টের হিসাব। ঠিক। এর বদলে প্রতিদিন নিয়ম করে অন্তত 1 ঘন্টা এমন সব ইংরেজি অডিও শুনুন বা এমন সহজ গল্পের বই পড়ুন যা আপনার সত্যি মন টানে এবং আনন্দ দেয়। সেটা হতে পারে কোনো রূপকথার গল্প, স্পোর্টস কমেন্ট্রি বা নিজের কোনো প্রিয় ব্যক্তিত্বের ইন্টারভিউ। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো এই 30 দিন জোর করে কোনো কথা বলার চেষ্টা করার দরকার নেই। একদমই না। শুধু ইনপুট নেওয়াটাই হলো কাজ। কোনো অর্থ উদ্ধার করার জন্য ডিকশনারি ঘেটে মানসিক চাপ নেওয়ারও বিন্দুমাত্র প্রয়োজন নেই। ঠিক। মানুষের মস্তিষ্ক লাখ লাখ বছর ধরে অত্যন্ত সফলভাবে চারপাশ থেকে ভাষা আয়ত্ত করে এসেছে। সেই প্রাকৃতিক ক্ষমতার ওপর আমাদের বিশ্বাস রাখতে হবে। মস্তিষ্ককে শুধু তার প্রয়োজনীয় জ্বালানিটুকু দিতে হবে, মানে আনন্দদায়ক ইনপুট।
বাকি কাজ সে নিজেই ম্যাজিকের মতো করে নেবে। বিজ্ঞানের উপর আস্থা রেখে শেখার এই নতুন পদ্ধতি হয়তো অনেকের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। তাই বিদায় নেওয়ার আগে একটা ভাবনার বিষয় রেখে যেতে চাই সবার জন্য। বলুন। একবার চোখ বন্ধ করে ভাবুন তো, আমাদের শিক্ষা ব্যবস্থা যদি জোর করে বেত উঁচিয়ে আর ব্যাকরণের ভয় দেখিয়ে ইংরেজি শেখানোর বদলে স্কুলগুলোতে কেবল মজাদার ও চাপমুক্ত ইংরেজি গল্প পড়ার পরিবেশ তৈরি করত। বাহ, দারুণ হতো ব্যাপারটা। যদি ক্লাসরুমগুলো ব্যাকরণের আতঙ্কের বদলে গল্পের আনন্দে মেতে উঠত, তাহলে আমাদের তরুণ প্রজন্মের চেহারা আজ কেমন হতো? অনেক বেশি আত্মবিশ্বাসী হতো তারা। ঠিক। কত লক্ষ লক্ষ প্রতিভা কি আজ শুধু ওই ভাষাগত ভীতির কারণে হারিয়ে যেত না? এই প্রশ্নটা রইল সবার নতুন করে চিন্তাভাবনা করার জন্য। বিজ্ঞান আমাদের পক্ষে, এখন শুধু পদ্ধতিটা বদলানোর অপেক্ষা। ভালো থাকবেন সবাই, আবার কথা হবে পরের আলোচনায়।